এর বাইরে সবাই বেরিয়ে যেতে হবে। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল, দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। বর্তমান যে জেনারেশন আমরা সবাই চাচ্ছি তাদেরকে নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ঐক্য গড়ে তুলতে। আমরা জনগণ সবাই এক, আমরা গাফলতলা ছাত্রদল এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন জনগণের সাথে একত্রিতভাবে সকলভাবে কাজ করব। বাংলাদেশে যে আমরা গণমানুষের পরিবার, এটা বোঝানোর জন্য আজকে তরুণ সমাবেশে অংশগ্রহণ করা। কারামুক্ত এটিএম আজহার, শাহবাগে শুকরানা সমাবেশ, জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি। দুদকের মামলায় জুবাইদার রহমানের সাজা বাতিল চেয়ে আপিলের রায় আজ। ইশরাকের শপথ ইস্যুতে ইসির বক্তব্য শুনবেন আপিল বিভাগ। 4 দিনের সফরে জাপানের প্রধান উপদেষ্টা, বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে, সই হবে 7টি সমঝোতা স্মারক। এবং জাতীয় নির্বাচন ঘিরে ইসিতে নিবন্ধন যায় অনেক খুইফোর রাজনৈতিক দল নিয়ে কার্যালয় কমিটি, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জোটের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খাদমি এবং আমি তাসওয়ার নাফি। নাফি, আপনি জানেন নিশ্চয়ই আজ রাজধানীতে বিএনপির তারুণ্যের সমাবেশ হবে এবং সেই সমাবেশে যোগ দিতে কিন্তু বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে পুরো রাজধানীর বুকে। এরই মধ্যে লোকে লোকারণ্যে পরিণত হয়েছে নয়াপল্টন এবং এর আশেপাশের এলাকায়। আর সেই খবর জানাতে কিন্তু আমাদের সহকর্মীরা সেখানেও যুক্ত রয়েছেন। তারা দিনভর কিন্তু আমাদের সঙ্গে সংবাদের মাধ্যমে যুক্ত হয়ে সেখানকার যে সর্বশেষ খবর সেটি আমাদেরকে জানাবেন। এবং সেখানে কিছুক্ষণ পর প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সেই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা যদি যুক্ত হই আমাদের সহকর্মীদের সাথে, আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। নয়াপল্টনে আছেন সহকর্মী সিফাত সোহারের এবং কাকরাইল মোড়ে আছেন আরেক সহকর্মী ফরহাদ বিন নূর। প্রথমে যেতে চাই সিফাতের কাছে। সিফাত, সমাবেশে কেন্দ্রীয় নেতারা কি উপস্থিত হয়েছেন কিনা এখনো পর্যন্ত জানাবেন, আর কি বলছেন তৃণমূলের কর্মীরা? আজকে বিএনপির তারুণ্যের সমাবেশের শেষ দিন বলা যায়। তারা যেটি শুরু করেছিল চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম তারপরে খুলনা বগুড়া হয়ে আজকে রাজধানী দিয়ে শেষ হচ্ছে। এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি একেবারে ঢাকা এবং এর আশপাশের যে উপজেলা জেলাগুলো রয়েছে, উপকণ্ঠের শহরগুলো যেগুলো রয়েছে, শহরতলিগুলো রয়েছে, সেখান থেকে নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছে নাফি। এবং আপনি যেটি জানেন, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার সাংগঠনিক যে 4টি বিভাগ দিয়েই বিএনপির যে তারুণ্যের সমাবেশ সেটি আজকে শেষ হবে। এবং এই আয়োজনটি করছে বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। সেই নেতাকর্মীরা যারা এসেছেন তারা যেটি বলছেন, এটি যেহেতু তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, সেক্ষেত্রে তারা বলছে ভোটাধিকার প্রতিষ্ঠা করানো গেলেই একমাত্র তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে। এবং এই সমাবেশ থেকে আজকে যেহেতু এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন, তিনি কি দিক নির্দেশনা দেন সেটি দেখার জন্য এখানে আমরা দেখেছি ঢাকা এবং এর আশপাশের এবং যে সাংগঠনিক 4টি বিভাগের কথা বলছি, সেই 4টি বিভাগ থেকে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এসে এখানে যুক্ত হয়েছেন। এবং একেবারে মঞ্চের ঠিক সামনে ও বিপরীতে রয়েছে ছাত্রদল, তার ডান পাশে এবং বাম পাশে স্বেচ্ছাসেবক ও যুবদল রয়েছে। এবং আমরা যেটি দেখছি আজকের এই যে পল্টন নয়, শুধু নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত একেবারে বলা যায় যে জনসমুদ্রে পরিণত হয়েছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে। এবং তারা এখান থেকে ইতিমধ্যে যেহেতু এটার
আনুষ্ঠানিকতা সে অর্থে শুরু হয়নি, তবে আমরা যেটি দেখেছি জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে তারা এখানে যে আনুষ্ঠানিকতা একটি শুরু করেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তারা দেশত্ববোধক এবং দলীয় যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলো পরিবেশন করছেন এবং সেই সঙ্গীতগুলোর ভাষা শব্দ দিয়ে তারা যে বিগত যে স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে তাদের যে শব্দগুলো সেগুলোই তারা উচ্চারিত করছেন এবং সেই সাথে সাথে বার্তা দিচ্ছেন আগামীর বাংলাদেশে তারা কিভাবে নেতৃত্বে আসলে বাংলাদেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে তরুণদের অংশীদারিত্ব কেমন হবে সেটিও তারা কিন্তু বলছেন এখান থেকে। এবং আজকে স্থায়ী কমিটির সদস্যরা এখানে উপস্থিত থাকবেন এবং স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি যেহেতু তারেক রহমান উপস্থিত থাকবেন, তারা আজকে কী দিক নির্দেশনা দেন তার জন্য কিন্তু এখানে নেতাকর্মীরা মুখিয়ে রয়েছেন। তবে আমরা যেটি দেখছি যে একেবারে সকাল থেকে ভোর থেকে ঢাকার বাইরে থেকে যেহেতু জেলাগুলো থেকে নেতাকর্মীরা এসেছেন, গতকাল রাতে অনেকে এসেছেন, একেবারে ভোরে সূর্যের আলো ফোটার পরে ধীরে ধীরে কিছু কিছু মানুষ এসে এই নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কিংবা আশপাশের এলাকায় জড়ো হয়েছিলেন এবং সেটি একদিনের যে দুপুরভাগে এসে সেটি কিন্তু কানায় কানে পরিপূর্ণ হয়ে ওঠে এবং বিকেল নাগাদ এটি জনসমুদ্রে পরিণত হবে বলছেন তারা। এবং তারা যেটি বলছেন আজকের এই সমাবেশ থেকে তারা বিএনপি যে তরুণদের পক্ষে রাজনীতি করতে চায় এবং তরুণদের নিয়ে রাজনীতি করতে চায়, তরুণদের অংশীদারিত্ব তারা দিতে চান, সেটি তারা এখান থেকে প্রকাশ করতে চান। এবং তরুণরা যেটি চান, যেহেতু গণ অভ্যুত্থান একটি নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্ররা জনতা, সেই তরুণদেরকে সামনে থেকে নিয়ে তারা তাদের যে আগামীর সামনের বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা এবং যেহেতু সহ অবস্থানের যে রাজনীতি এবং পারস্পরিক সম্পর্ক বোধ এবং শ্রদ্ধাবোধের যে রাজনীতি, সেই শ্রদ্ধাবোধের রাজনীতি তারা বিএনপি করতে চায়, তার জন্য তারা এখান থেকে যেটি প্রতিশ্রুতি দিচ্ছেন। যদিও ক্ষমতা আসলে তারা তরুণদের জন্য কতটুকু করে সেটি দেখার বিষয়, তবে এখন আপাতত তারা তরুণদের নিয়ে কাজ করার জন্য যে প্রত্যয় সেটি কিন্তু ব্যক্ত করছে। তো নাফিয়া, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। এবারে যাব আমরা সহকর্মী ফরহাদ বিন নুরের কাছে, তিনি আছেন কাকরাইল মোড়ে। ফরহাদ, প্রধান অতিথি কি কয়টা নাগাদ বক্তব্য রাখবেন এই সমাবেশে এবং এই সমাবেশের মধ্য দিয়ে আজ কি ধরনের দিক নির্দেশনা বার্তা দেওয়া হবে জানতে পেরেছেন কিনা একটু আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকেই যে দৃশ্যটি এই নাইটিঙ্গেল মোড় কিংবা কাকরাইল মোড় থেকে যে বিষয়টি আমি খেয়াল করছি সেটি হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে যেই চারটি রাজনৈতিক বিভাগীয় যে জেলাগুলো থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং সেখানে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই এখানে আসতে শুরু করছেন। এবং এখন আমরা যে দৃশ্যটি এখানে দেখছি একদম নাইটিঙ্গেল মোড় থেকে অপর পাশে একেবারে যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা দেখছি যে এটি কিন্তু পুরোটা কিন্তু একদম মানুষে কিন্তু ভরে গেছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে এখানে কিন্তু ইতোমধ্যেই কানায় কানায় মানুষ ইতোমধ্যে ভর্তি হয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন দলের পক্ষে, তাদের দলের নেতাদের পক্ষে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। এবং আমরা এখানে স্বেচ্ছাসেবক দল কিংবা যুব দল কিংবা ছাত্র দলের নেতাকর্মী যারা অংশ নিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি আমাদেরকে বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন সবচেয়ে যেই জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। এই নির্বাচন যেন দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার দেয়, সেই দাবিটি কিন্তু এখানে আজকে নেতাকর্মীরা আসছেন এবং তাদের স্লোগানে কিন্তু সেই নির্বাচনের দাবিও কিন্তু আমরা এখানে শুনছি। এবং একই সঙ্গে আরেকটি বিষয় বলতে হয়, আমরা দেখেছি যে এর আগে চট্টগ্রাম কিংবা আমরা দেখেছি যে বগুড়ায়, যেখানে রাজশাহী, রংপুর বিভাগের এই তিনটি দলের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীদের যে তারুণ্যের সমাবেশ হয়েছে, সে তারুণ্যের সমাবেশে যেমন ঢল নেমেছিল এবং একইভাবে কিন্তু আজকেও আমরা এখানে খেয়াল করছি যে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুরে এর যে সাংগঠনিক বিভাগ, সেই বিভাগগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা এখানে ইতোমধ্যেই ভিড় করছেন এবং আমরা দেখছি এই তারুণ্যের সমাবেশও কিন্তু একরকম জনসমুদ্রে ইতোমধ্যেই পরিণত হয়েছে। আমরা দেখেছি যে 1:45টার দিকে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে এবং
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ সেই দেশাত্মবোধক গানটিও এখানে পরিবেশন হয়েছে। এবং আমরা যে বিষয়টি খেয়াল করছি সেটি হচ্ছে এখানে আজকে যে প্রধান অতিথি যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে তারেক রহমান তিনি আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অনলাইনের মাধ্যমে। এবং এই নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের বক্তব্য শুনতে এবং তার দিক নির্দেশনা পেতে কিন্তু তারা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছে। এবং আমরা যে বিষয়টি জানি যে তারেক রহমানের কাছ থেকে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য চান, যাতে করে আগামীর বাংলাদেশ এবং আগামীতে জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সব সংগঠনগুলো কিভাবে করে দেশের জন্য দলের জন্য হয়ে কাজ করবে সেই দাবিটি কিন্তু তারা এখানে আজকে করছেন। এবং তারা এমন একটি প্রত্যাশায় কিন্তু নেতাদের কাছ থেকে এমন বক্তব্য কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং সবশেষ আরেকটি বিষয় বলবো, তারা কিন্তু ঐক্যের বাংলাদেশের কথাও কিন্তু তারা বিভিন্ন স্লোগানে বলছেন। তো এই ছিল আমি মামার কাছ থেকে কাকরাইল মোড় থেকে বিএনপির যে তারুণ্যের সমাবেশ সেখান থেকে সবশেষ তথ্য। রাজধানীর নয়াপল্টন এবং কাকরাইল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন সিফাত শাহরিয়ার এবং ফরহাদ বিন নূর। তারা জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা আবারও তাদের সঙ্গে যুক্ত হব, তবে এবারে অন্যান্য প্রসঙ্গ। মিম, আজ কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং সকালে বিএমইউ হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্ত হয়েছেন এবং মুক্ত হওয়ার পর শাহবাগে শুকরানা সমাবেশে যোগ দেন তিনি। এবং সেখানে তিনি জুডিশিয়াল কিলিংয়ে যারা জড়িত রয়েছেন তাদের বিচারের দাবি জানিয়েছেন এই জামায়াত নেতা। একই সঙ্গে জামায়াতের আমির বলেছেন সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ১৩ বছর কারাভোগের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে পায়ে হেঁটে বের হন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল। দীর্ঘদিনের কারাভোগ ও নির্যাতনে অসুস্থ এটিএম আজহার নেতাকর্মীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগে অংশ নেন নেতাকর্মীদের ডাকা শুকরানা সমাবেশে। নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, রায়ের মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এ সময় জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানান তিনি। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। সেই ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। জামায়াতের নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে এটিএম আজহার বলেন, বিচারের নামে জুডিশিয়াল কিলিংয়ের শিকার করা হয়েছে জাতীয় নেতাদের। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই সব নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচার করা হোক। এ সময় জামায়াতের আমির দেশবাসীর কাছে দোয়া চান, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। শুকরানা সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নিতে মগবাজারের দিকে রওনা দেন জামায়াতের সাবেক এই শীর্ষ নেতা। এ সময় ছাদ খোলা গাড়িতে তিনি কর্মী সমর্থকদের সালাম নেন। পুরো পথে নেতাকর্মীরা সামিল ছিল। পরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএম আজহারুল। বক্তব্য রাখেন দলের বর্তমান আমির। এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর পাশে সামনে পরিষ্কার করবেন। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। জুলুম অত্যাচার ইসলামী আন্দোলন জন্য একটা নিয়ামক, যত বেশি হয় সংগঠন তত শক্তিশালী হয়, মানুষের প্রতিরোধী কণ্ঠ হয়। এবং এই সমস্ত সময় যে সমস্ত লোকেরা ইসলামী আন্দোলনে যোগদান করে তারা সাহসী হয়, তারা বীর হয়, তারা ভীতু হয় না। স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে, সুবিধা পাওয়ার পরেই কিন্তু আবার দুর্বল হয়। এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতনের উপর পরীক্ষা হবে, এটাকে আমরা সবসময় খেলে অনিবার্য, এটা হবেই।
এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হয়। মঙ্গলবার এটিএম আজহারের খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, অর্থাৎ বিচারের নামে অবিচার করা হয়েছে। পর্যবেক্ষণে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের যে তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল আগের আপিল বিভাগ তা সঠিকভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। তৌহিদুল তারেক, এখন ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সাজা বাতিলে আপিলের রায় আজ হাইকোর্টে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, জুবাইদা রহমানের সাজা বাতিলে হাইকোর্টে আপিলের রায় ঘোষণা কি শুরু হয়েছে কিনা? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে 2023 সালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ড দিয়েছিল বিচারিক আদালত। সেখানে জুবাইদা রহমানকে দেওয়া হয়েছিল 3 বছরের কারাদণ্ড, আর দুটি ধারায় তারেক রহমানকে দেওয়া হয়েছিল 9 বছরের কারাদণ্ড, এবং এই কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছিল। এই মামলাটিতে জুবাইদা রহমান তিনি দেশে ফেরেন মে মাসে, এবং দেশে ফিরে তিনি এই মামলাটি আপিল করেন, এবং আপিল শুনানির জন্য তাকে 587 দিনের যে বিলম্ব সেটি মার্জনা করে আপিলটি গ্রহণ করে হাইকোর্ট। এরপর 2 কার্যদিবস শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রায়টি ঘোষণা হবে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চে এই রায়টি ঘোষণা আসবে, এবং জুবাইদা রহমানের পক্ষে তার আইনজীবীরা যে শুনানিটি করেছেন এবং যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেটি হচ্ছে যে এই মামলাটি যে আইনি প্রক্রিয়া দিয়ে করা হয়েছে এবং যেভাবে এই মামলায় দণ্ডিত করা হয়েছে এটি আইনসম্মত হয়নি, এবং এই মামলাটি সঠিক প্রক্রিয়া মেনে হয়নি বলে তারা এই মামলাটি বাতিল চেয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী। একই সঙ্গে এই মামলাটি যদি বাতিল করা হয় তাহলে এর সুবিধা অন্যতম যে আরেকজন আসামি তারেক রহমান, যিনি 9 বছরের জন্য দণ্ডিত হয়েছেন, তিনিও এই মামলার সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে এই মামলাটি বাতিল চেয়েছেন জুবাইদুর রহমানের আইনজীবী, এবং তার এই সাজাও বাতিল চেয়েছেন। এবং একই সঙ্গে এই মামলাটা যখন বিচার কাজ চলে পুরো সময় এই মামলার আসামি তারা অনুপস্থিত ছিলেন, তারা দেশের বাইরে ছিলেন। এই কারণে এই মামলাটি আসামিদের অনুপস্থিতি হয়েছে বলেও আইনজীবীরা যুক্তিতর্ক তুলে ধরেন। সব কিছু মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে দুদকের আইনজীবী যিনি ছিলেন তিনিও মূলত বলেছেন যে এই মামলাটি তখনকার যে দুদকের যারা দায়িত্বে ছিলেন, দুদকের যারা এই মামলাটি করেছেন তারা যথাযথ আইনি প্রক্রিয়া করেননি বলেই তিনি তুলে ধরেছেন আদালতের সামনে। এবং দুই পক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য রয়েছে। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হবে। সেই রায়ে জুবাইদা রহমান হয়তো খালাস পাবেন বলে আমরা ধারণা করছি, এবং আইনজীবীরা প্রত্যাশা করছেন জুবাইদা রহমান এই দণ্ড থেকে খালাস পাবেন এবং এই মামলাটি বাতিল করে দেওয়া হবে বলে আইনজীবীরা প্রত্যাশা করছেন। আমরা আর কিছু সময়ের মধ্যেই এই মামলার রায় সম্পর্কে জানতে পারবো যে উচ্চ আদালত থেকে এই মামলার দণ্ড সম্পর্কে কি আদেশ আসে। হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি আগামীকাল। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ আংশিক শুনানি করে পরবর্তী দিন ধার্য করেন। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবশেষ নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করা রিটটি 22 মে খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারী। আপিল শুনানিতে আইনজীবী বলেন ইশরাক হোসেন স্বাক্ষর আবেদনের ধরনের সবকিছু পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। মামলার তারিখও ভুল ছিল। পরে প্রধান বিচারপতি বলেন এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনা প্রয়োজন। পরে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছে। আদালত থেকে জানানো হলো যে বললো যে নির্বাচন কমিশন ভেরি ইম্পর্টেন্ট রোল। তারা স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপস্থিতি প্রয়োজন এই কোর্টে। সেই জন্য আগামীকাল এটা একজন করেছে। আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে, এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনতে হবে। এটার লিগ্যাল পয়েন্ট অফ ভ্যালু হলো, আপনারা জানেন যে এই মামলাটি যিনি করেছেন তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সচেতন নাগরিক হিসেবে করেছেন। তিনি মামলা করার আগে নির্বাচন কমিশনকে কিন্তু একটি নোটিশ ডিমান্ডিং জাস্টিস পাঠিয়েছিলেন। সেখানে 27 এপ্রিল 4টা 1 মিনিটে তাদেরকে ইমেল যোগে সেই নোটিশটি পাঠানো হয়। নোটিশে স্পষ্ট করে তাদের উপরে
এই মামলাতে যে অনেক ফ্রড হয়েছে, অনেক ইলিগ্যালিটিস হয়েছে, সেগুলো উল্লেখ করে তারা কেন আপিল করবে না সে মর্মে তাদেরকে নির্দেশনা চেয়ে তাদেরকে কিন্তু সেই নোটিশটি প্রেরণ করা হয়েছিল। আপনারা জানেন যে বিকাল 4টায় এই নোটিশটি প্রেরণ করার পরে ওই দিনই গভীর রাতে রাত 10টায় তারা গেজেট নোটিফিকেশন তারা জারি করে। এজন্যই মহামান্য আপিল বিভাগ তাদের বক্তব্য শোনার জন্য, এই নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য, তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তাদেরকে আগামীকালকে এই মামলায় হাজির থাকার আদেশ দিয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের বিষয়ে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব ASM সালেহ। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে প্রত্যেকে আমরা সেটাই স্যারকে জানিয়েছি, যাতে স্যারের সুবিধা হয় মানে পরিবেশটা অ্যানালাইসিস করার জন্য। আইন হতেও সময় লাগে, বাতিল হতেও সময় লাগে, যতটুকু সময় এটা তো কাজের উপর নির্ভর করবে। এখনো দেখা যায় 10 দিতে বন্ধ হয়ে যাবে ঈদের জন্য, এটা তো এইভাবে বলা যাবে না। স্যার জানাবেন প্রধানমন্ত্রী আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের টোকিওতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বুধবার স্থানীয় সময় দুপুর 2:05 সেখানে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাপানের চিফ প্রটোকল অফিসার। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 2:10 অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন প্রধান উপদেষ্টা। ভোররাতে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সেদেশের শ্রমমন্ত্রী ক্রিস সান অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। নতুন বাংলা, বাংলাদেশ 21 পার্টি, বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি কিংবা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি সহ এমন অন্তত 65টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে নির্বাচন কমিশনে, যাদের বেশিরভাগেরই ঠিক নেই দলীয় কার্যালয়, কার্যকরী কমিটি কিংবা স্বকীয়তা। নাম সর্বস্ব এমন রাজনৈতিক দলগুলো সুস্থ ধারার রাজনীতি চর্চায় কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। ইসিতে নিবন্ধনের আবেদন দাখিলে মিরপুরের আহমেদনগরের এই বাড়ির ঠিকানাই ব্যবহার করেছে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি। কিন্তু বাড়ির নিচতলার বাসিন্দারাই জানেন না এখানে কোনো দলের অফিস আছে। দলের নেতাকর্মী না ওনার পরিবারের সদস্য? না, আমরা অফিসে। ছোট একটি কক্ষে 2টি টেবিল আর 4টি চেয়ার নিয়েই চলছে কার্যক্রম। আপাতত টেম্পোরারি অফিস এইটাই, যেখানে দেখছেন একটু গোডাউনের মতো আছে, এটা আমরা এখান থেকে বের করে দিচ্ছি। এবারের গন্তব্য নতুন বাংলা নামে আরেকটি দলের কার্যালয়ে। নেতাকর্মীহীন বন্ধ কার্যালয় খুলতেই দেখা মিলল একটি টেবিল আর কয়েকটি চেয়ারের। চেয়ারম্যানকে মুঠোফোনে কল দিতেই ধরলেন আরেকজন। রাজনৈতিক দলের সদস্য আছি, আবার তার অন্যান্য ডিপার্টমেন্টও আছে, ব্যবসার সেখানেও আছে। রাজধানী জুড়েই খুঁজে পাওয়া অনেক দলের কার্যালয়গুলোই বলে দিচ্ছে তাদের কার্যক্রমের অবস্থা। মিরপুরে সাইনবোর্ডবিহীন জাগ্রত জনতা পার্টির অফিস কিংবা তার পাশেই বাংলাদেশ 21 পার্টির কার্যালয়গুলোতে চেয়ার টেবিল সার, নেতাকর্মীর দেখা মেলে না। কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু আমরা কার্যালয় আবার নির্বাচন কার্যালয় খুঁজতেছি, নতুন কার্যালয় খোঁজার জন্য চেষ্টা করতেছি। এদিকে রাজধানীর পুরোনো পল্টনের একটি ভবনেই চলছে বেশ কিছু রাজনৈতিক দলের কার্যক্রম। লেবার পার্টি বাংলাদেশ, আম জনতার দল আর দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয় এই ভবনে। মানে আপনাদের অফিস কয়তলায়? আমি একটু হসপিটালে ডক্টরের সাথে কথা শেষ করে নিই। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে ন্যূনতম 21 জেলায় অফিস, 100 উপজেলায় কমিটির কার্যক্রম আবশ্যক। দলের সাথে তারা যদি সমঝোতায় আসতে পারে, হয়তোবা তারা 1-2টা সিটও পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থ আছে তাদের, আর কেউ কেউ আছে যারা আন্তরিকভাবেই বিশ্বাস করে যে একটা নতুন দল গঠন করার মাধ্যমে তারা এই দেশের রাজনীতি গুণগত পরিবর্তন আনতে পারবে, নমিনেশন পেপার সাবমিট করবে অমুক তারিখে গেলে। এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ বলেন, রাজনীতিতে জোট ভারী করতেই গুরুত্ব পায় অনেক নাম সর্বস্ব দল। রাজনীতির নামে
যে লাফালাফি, রাজনীতির নামে যে সুবিধা গ্রহণ, রাজনীতির নামে যে নেতৃত্ব কর্তৃত্বের যে সম্ভাবনা, সেটা 100 ভাগ আছে। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন পড়েছে 65টি। এরই মাঝে 46টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন করলে কমিশন তা 22শে জুন পর্যন্ত বাড়িয়েছে। যদিও নিবন্ধন প্রত্যাশী এসব দলের কার্যক্রম এবং কার্যালয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শেষ পর্যন্ত কতগুলো দল নতুনভাবে নিবন্ধন পায় সেটি দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে 82 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত 3টা থেকে 4টার মধ্যে পুশিনের ঘটনা ঘটে। বিজিবি জানায়, প্রথমে মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে 13 জন শিশু, 12 জন নারী সহ মোট 32 জনকে পুশিন করা হয়। একই উপজেলার মিনাঢিলা সীমান্ত এলাকা দিয়ে রাত 4:30টার দিকে 14 জন নারী ও শিশু সহ আরও 20 জনকে পুশিন করে বিএসএফ। এছাড়া জকিগঞ্জ সীমান্ত দিয়ে আরও 12 জনের পুশিনের ঘটনা ঘটে। আর অন্যান্য সীমান্ত দিয়েও 16 জন পুশিনের ঘটনা ঘটেছে। অনুপ্রবেশকারী হিসেবে 64 জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে কুড়িগ্রামের 51 জন, যশোরের 9 জন ও বাগেরহাটের 4 জন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। সকালে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে ৮৮তম বিএমএ লং কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে ৮৮তম বিএমএর দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে কমিশন প্রদান করা হয় নবীন অফিসারদের। কমিশন পাওয়া ক্যাডেটরা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিমান বাহিনীর প্রধান এবং অন্যান্য অফিসার। ৮৮তম বিএমএ লং কোর্সে এবার 155 জন অফিসার কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তদের মধ্যে 128 জন পুরুষ, 23 জন নারী ও 4 জন ফিলিস্তিনি অফিসার রয়েছেন। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা চলবে না, সে কথা নবীন অফিসারদের স্মরণ করিয়ে দেন বিমান বাহিনী প্রধান। 21 শতাব্দীর সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি আধুনিক, সুশিক্ষিত এবং দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের প্রচেষ্টার অংশ হিসাবে বিভিন্ন ইন্ডিজিনাস ক্যাপাসিটি বিল্ডিং এর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর কিছুদিন পরে ঈদ উল আজহা এবং সে উপলক্ষে কোরবানিকে ঘিরে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা এবং আশানুরূপ দাম পাওয়ার আশায় শেষ মুহূর্তে ব্যস্ততা এই খামারিদের। এবং জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ওজনের ষাঁড় গরু যারা গরুর মালিক রয়েছেন তারা বলছেন যে একটি গরু রয়েছে বীর বাহাদুর নামে। সেই গরুটির ওজন হচ্ছে প্রায় 30 মণের মতো এবং উচ্চতা 6 ফুট আর লম্বায় 8.5 ফুটেরও বেশি। আর এই গরুটির যে বয়স সেটি হচ্ছে 3 বছর। সবকিছু মিলিয়ে আমাদের হাতে মেজবাউদ্দিন পলাশের একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখব। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খামারি আমিরুল ইসলাম ছোট থেকেই আদর যত্নে লালন পালন করেছে বীর বাহাদুর নামের এই ষাঁড়টিকে। তবে মনে শত কষ্ট সত্ত্বেও সংসারের সচ্ছলতা ফেরাতে এবার কোরবানির ঈদে বিক্রি করা হবে বীর বাহাদুরকে। এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দাম চাওয়া হচ্ছে 16 লাখ টাকা। বীর বাহাদুর বলে আমরা সবাই পরিচিত, তো বহু লোক দেখতে আসে। গরুটা আল্লাহ আমাদের দিয়েছে, বহু লোক দেখতে আসে। আমরা দেখাও তাদের দামও বলে, কেউ 7 লাখ, কেউ 8 লাখ, কেউ 9 লাখ এরকম গরু দাম বলে। এই গরুকে খাবার খাওয়াই, বিচিলে ছাল, ভুসি, মানে ছোলা, গম, ভুট্টা মাড়াই করে খাওয়ানো হয়। আসলে সচরাচর এরকম গরু তো কখনো দেখা যায় না। আমরা এসে খুবই আনন্দিত গরুটা দেখে। বাংলাদেশের ভিতরে ডাঙ্গাপাড়া
যে একটা স্থান লাভ করেছে এই যে গরু পোষার দিক থেকে দীর্ঘদিনই, এবং এবারে আমার মনে হয় আরও এদের নামটা আরও ছড়িয়ে যাবে। কুষ্টিয়ায় এবার ছোট বড় মিলিয়ে 18,000 খামারে প্রায় 2 লাখ গবাদি পশু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে খামারিরা। যদিও তাদের দাবি, খাবারের দাম যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় বাড়েনি পশুর দাম। চাল, গুঁড়া, ভুট্টা এসব জিনিসপাতি খাওয়া ধরেন অনেক খরচ। ভারতীয় গরু কিংবা বিদেশি কোনো গরু বাংলাদেশে না ঢোকে, কারণ বাইরের দেশের গরু ঢুকলে আমাদের ব্যবসায় লস হবে। গবাদি পশু লালন পালনে বিভিন্ন সময় খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দিতে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সার্বক্ষণিক হাট চলাকালীন সময়ে আমাদের খামারিদের তারা সহযোগিতা করবে, সাথে সাথে যারা কুরবানি ক্রয় করতে যাবে তারা সুস্থ গরু চেনার জন্য, এবং সাথে সাথে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে আমরা সহায়তা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় এবার কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা। এখন কুষ্টিয়া ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। দেশের 71% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, আর 97% মেয়ে কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। দেশের সবশেষ জরিপে মিলেছে এমন তথ্য। এছাড়া অধিকাংশ স্কুল কলেজে নারী বান্ধব টয়লেট না থাকার পাশাপাশি সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ক্রমশই নারীদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন দিবসে মেহরিন আনির বিশেষ প্রতিবেদন। বয়ঃসন্ধিতে প্রবেশে একজন কিশোরীর শারীরিক পরিবর্তনের পাশাপাশি হয় মানসিক এবং আচরণগত পরিবর্তন। শারীরিক এমন নানা পরিবর্তনে সদ্য বয়ঃসন্ধিতে পা দেয়া মেয়েদের গুটিয়ে রাখার প্রবণতা যেন আরও বেড়ে যায়। তবে এই সময়টাতে মেয়েদের বন্ধু হয়ে পাশে থাকে মা। ষষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে কিভাবে মানসিকভাবে প্রস্তুত করেছেন জানালেন মা ফাতেমা শিউলি। সবসময় প্রস্তুত নিয়ে থাকবে, আগেই আমি বলে দিছি যে মেয়েদের একটা এরকম হয়, ভয় পায়ও না, একটু বুঝাই দিছি, তো ওইভাবেই চলাফেরা করতো। আর এখন একটু খেয়াল রাখতে হয় এক্সট্রা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভে 2018 এর প্রতিবেদন অনুসারে ঋতুকালীন গড়ে 40% ছাত্রী স্কুলে 3 দিন অনুপস্থিত থাকে। এর প্রধান কারণ অধিকাংশ স্কুল কলেজেই নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। স্কুলে ভেন্ডিং মেশিন আছে, বাট কিছু কিছু ভেন্ডিং মেশিন আবার অফ করে দেওয়া বা নষ্ট হয়ে যায়, সহজে পেয়ে উঠতে পারি না, সেক্ষেত্রে পেট ব্যথায় বসে থাকতে হয়। এটা ভাই আমাকে একটু ফ্রিডম সেনোরা একটু দেখাবেন। একটা সময় ফার্মেসিতে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে সংকোচ বোধ করলেও এখন সে চিন্তা থেকে বের হয়ে এসেছে অনেকেই। যখন সিভিয়ার হচ্ছে আমাদের তো লিভ নিতে হচ্ছে, এবং সব অফিসেই দেখা যাচ্ছে যে পিরিয়ড লিভ ব্যাপারটা এখনো আমাদের ঢাকা শহরে হচ্ছে এত পপুলার না। আমরা যদি আমাদের সহকর্মীদের কাছ থেকে, আমাদের ছেলে বন্ধুদের কাছ থেকে যদি আমরা কিছুটা হলেও যদি একটু সহযোগিতা পাই, তাহলে আমাদের এই পিরিয়ড জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। আর এই সময়টা যেন আরো কঠিন নারী সাংবাদিকদের। একবার আমার হুট করেই পিরিয়ড হয়েছিল, আমি অপ্রস্তুত ছিলাম, আমার কাছে একটি স্যানিটারি ন্যাপকিনও ছিল না। কয়টা ওয়াশরুম আসলে আছে একটা নারীর জন্য, যারা আমরা বাইরে কাজ করছি সেই সব নারীদের জন্য আরও তো বড় চ্যালেঞ্জ। জরিপ বলছে দেশের মাত্র 17% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নারীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট মেয়েরা ওদের কিন্তু একটা অ্যাট্রাকশন হয় যে ও আমি একটা ফ্রেগ্রেন্স আলা জিনিস ইউজ করব, কিন্তু এই ফ্রেগ্রেন্সটা আলাদা কেমিক্যাল থাকাতে এটা ভ্যাজানার যে নিজস্ব ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। পিরিয়ড নারীর এই মাতৃত্বকে ত্বরান্বিত করে বা একটা প্রাকৃতিক প্রসেস, কিন্তু এই প্রাকৃতিক প্রসেসটাকে আমরা সাংস্কৃতিকভাবে বাধাগ্রস্ত করে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে এটা ট্যাবুতে পরিণত হয়। কর্মক্ষেত্র সহ নানা ক্ষেত্রে মেয়েরা এগুলেও নিজেদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এখনও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেহরিন অ্যানি, এখন ঢাকা।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে দেশের 8টি বড় স্টেশন অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তে সিলেট রেল স্টেশনে আছেন, অভিযান চলছে এবং সে খবর জানাতে যুক্ত আছেন সন্দীপন শুভ। দুদকের অভিযানে কি ধরনের অনিয়ম পাওয়া গেছে জানাবেন, আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, আমি রয়েছি সিলেট রেলওয়ে স্টেশনে এবং আজকে বেলা 1টার দিকে দুদকের 8 সদস্যের একটি আভিযানিক দল সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে আসেন এবং এখানে এসে কিন্তু তারা বেশ কয়েকটি দুর্নীতির চিত্র পান। তারা যদিও এসেছিলেন টিকিট কালোবাজারি এবং যাত্রী হয়রানি হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য, এবং যাত্রী হয়রানির পাশাপাশি তারা এখানে যেটি পেয়েছেন অনেকটা সেটি কেঁচু করতে সাপ পাওয়ার মতো। কিন্তু তারা এই প্ল্যাটফর্মে যেটি উন্নয়ন কর্মকাণ্ড যেমনটি চলছিল, সেই উন্নয়ন কর্মকাণ্ডে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে তারা এখানে জানিয়েছেন, এবং ইট সহ পাথর সহ বিভিন্ন পণ্য এখানে নিম্নমানের ব্যবহার করা হয়েছে। এবং সবচেয়ে বেশি যে বিষয়টি তারা বলছেন যে সহকারী নির্বাহী প্রকৌশলী এর মাধ্যমে এখানে কিন্তু পাথর চুরি, রড চুরির ঘটনা ঘটেছে এবং আরও কিছু অনিয়ম কিন্তু হচ্ছে। বিশেষ করে শিববাড়ি নামক এলাকায় কিন্তু বেশ কিছু গাছ কর্তন করা হয়েছে বলে জানিয়েছেন, যেগুলো রেলওয়ে সম্পদ, এবং আরও কিছু সরকারি সম্পত্তি কিন্তু এখান থেকে বিক্রয় এবং দুর্নীতি করা হচ্ছে বলে তারা জানিয়েছেন। এবং বিশেষ করে কালোবাজারির ব্যাপারে তারা বলছেন যে কয়েকটি তারা তথ্য পেয়েছেন, এখানে টিকিট কালোবাজারি হচ্ছে এবং রেল সংশ্লিষ্ট মানুষজনই কিন্তু এটার সাথে সম্পৃক্ত বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আসলে সিলেটের দুদকের অভিযানের আমার কাছে সবশেষ। রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর শাপলা চত্বর থেকে মিছিল বের করেন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সমর্থকরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সিটি কর্পোরেশন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় সিটি কর্পোরেশনের প্রশাসককে দুর্নীতিবাজ অভিযোগ করে অপসারণের দাবি জানান তিনি। এই সঙ্গে মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানানো হয়। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের সরকার পতনের পর 19 আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব সিটি কর্পোরেশনের মতো রংপুর সিটি মেয়রকেও অপসারণ করা হয়। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।